দিন দিন মুখোশ উন্মোচন হচ্ছে বিএনপির। চাঁদাবাজিতে উত্তাল রেখেছে দেশ। নির্বাচনের সমর্থক কমে যাওয়ার ভয়েই শীঘ্রই নির্বাচন চাচ্ছেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে? এগুলো একটা পাগলামি কথাবার্তা। কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান না। মূলত ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে, সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন। আপনারা ভালো না, ভালো সাজার নাটক করেন। পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায়। বিভিন্ন ধরনের কথা বলা এখন শুরু হয়ে গেছে যে আসলে সমন্বয়করা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, সমন্বয়করা দেশের পালাইছেন, অনেক কিছু কথা চলে আসছে। কিন্তু খুব ভেরি সুন এখন এই বাংলাদেশের কিন্তু ক্ষমতা আর সমন্বয়কদের থাকবে না। এই ক্ষমতা চলে যাবে বিএনপির হাতে এবং নির্বাচন খুব তাড়াতাড়ি হবে। কেন হবে এই কথাটা আপনার এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারেন। কেননা বিএনপি যে পরিমাণের শুরু করেছে, তারা হয়তোবা চাচ্ছে না তাদের মুখোশ, আসল মুখোশটা যে বের হয়ে আসতেছে, যত দিন অতিক্রম হচ্ছে তারা চাঁদাবাজ লুটপাটে যে তারা রয়েছে, আওয়ামী লীগের যে আরেকটা ভাই তারা, এই জিনিসটা প্রমাণ হচ্ছে, যার জন্য আসলে তারা খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। সদিবাস আমরা কথা বলবো না, সরাসরি আমরা আজকের প্রতিবেদনগুলো দেখবো, দেখলে সকল তথ্য আমরা পেয়ে যাবো। চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চলুন ভিডিওটি দেখা যায়। এখানে সার্জিস পদত্যাগ করেছে, এখন পদত্যাগ করে কি হবে? যে ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল, সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সেমিনারে প্রোগ্রামে গিয়েছে, অথচ দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনের। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে? এগুলো একটা পাগলামি কথাবার্তা। এখন আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান না। মূলত ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো না, ভালো সাজার নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে, আপনার আনার কোনো ক্ষমতা নাই। যারা ছাত্র সমন্বয়ক আছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, এটা বলছেন না? আচ্ছা, আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে? আরে ভাই, 40 বছরে আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছে, 40-এর আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না। আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে, সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয়, তাহলে যারা এই কাজটি করবে, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণত হবে। 5 মাস পরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটি খুবই লজ্জার একটি বিষয় এবং এটি সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে 5 মাস পরে এসে আমাদের আহতরা এখনো পর্যন্ত টাকা পায়নি। ওয়াহিদুল কাদের কিন্তু একটা সময় বলেছিল যে যদি এই সরকার পতন হয় তাহলে 5 লাখ মানুষ মারা যাবে। আমি আমার জীবনে যদি 40টা ইন্টারভিউ দিয়ে থাকি, 40টা ইন্টারভিউতে আমাকে অর্থ নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সেখানে আমি স্পষ্টভাবে সেখানে আমার বিষয়। আপনি নাবালক পিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি? সমন্বয়করা আন্দোলন করছে, এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে। কিন্তু যদি সাজ্জিস আলম, হাসানত আব্দুল্লাহ, ওই যে নাহিদ ইসলাম, এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান, এই রাষ্ট্র 1 সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম 50 বছর হতে হবে, অর্থাৎ নবুয়তের বয়সটা পার করতে হবে। তাহলে যেখানে 40-এর আগে কোনো নবী নবুয়ত পায় নাই, সেখানে সার্জিস আলম, হাসানত আব্দুল্লাহরা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে। এগুলো একটা পাগলামি কথাবার্তা। আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে। আপনি মনে রাখেন, এই স্বাধীনতা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সমন্বয়করা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে, আপনারা হয়তোবা আরেকবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন। কারণ আওয়ামী লীগের ফ্যাসিজমকে এই দেশের যারা বিচক্ষণ লোক তারা চিনে ফেলছে। আমি কাল নাগিনী সাপকে যতটা ভয় না করি, তার চাইতে 70 গুণ বেশি ভয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে।
ওদের পক্ষে সবই সম্ভব। ওরা ওই যে ডিবির হারুনকে বাতের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছে মিয়া। শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন। শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি। তৎকালীন জিয়াউল হাসানকে ফোন দিছিল যে ইলিয়াস আলী কই। শেখ হাসিনা তো জানে যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ওই তৎকালীন সেই কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম 1 ঘন্টা আগে খালাস করে দিছে। কি বুঝলেন? ইলিয়াস আলীকে 1 ঘন্টা আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন। তাহলে আমি শেখ হাসিনাকে কান্নাগিনী সাপের চাইতে ভয় করি। আপনি কি বুঝতে পারেন না কেন ভয় করি? এরা সব পারে। এরা কখনো মুসলমানের লেবাস ধরে, কখনো পশ্চিমাদের লেবাস ধরে, কখনো হিন্দুত্ববাদের লেবাস ধরে, কখনো এরা সুফি সম্রাট সাজে। এরা বহুরূপী শয়তান। এদের থেকে সাবধান থাকতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হলে। না, ছাত্র রাজনীতি তো অবশ্যই লাগবে, কারণ রাজনীতি করতে হলে তো আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির অভিজ্ঞতা আস্তে আস্তে। সার্জিস হাসানাত আব্দুল্লাহদের ভবিষ্যৎ কিন্তু ভালো। ওরা যেভাবে লিড দিয়েছে আন্দোলন সংগ্রামে, কিন্তু তারা তো এখনো সেটার উপযুক্ত হয় না ওই চেয়ারের। তার আগে তারা বসে পড়েছে। তারা এই যে সমন্বয়করা উপদেষ্টা হওয়ার কারণে আজকে ছাত্র সমাজ দলে দলে বিভক্ত ফাটল হয়ে গেছে। একটা বোকামি করছে নাহিদ ইসলাম এবং ওই যে ওরা উপদেষ্টা হয়ে। ওরা উপদেষ্টা না হয়ে এই দেশের সর্বদলীয় একটি বিপ্লবী সরকারকে গঠন করা উচিত ছিল। সেটা না করে ওরা নিজেরা ওই যে একটা কথা আছে না, বাচ্চার কান্না থামানোর জন্য 2-1টা চকলেট দিলে বাচ্চার কান্না ঠান্ডা হয়। ওই সমন্বয়ক 2-3টারে উপদেষ্টার পদ দিয়ে ওদের কান্না বন্ধ করছে। মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ জালেমরা এখনো চালিয়ে যাচ্ছে। এটা বুঝেন না কেন? এই যে সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ এদেরকে বলছি যে বাচ্চাদেরকে যেভাবে লজেস দিয়ে চুপ করানো হয়, ওদেরকে 2-1টা পোস্ট দিয়ে চুপ করা হয়েছে। মূলত এই রাষ্ট্রটাকে এখনো অদৃশ্য কালো ছায়া পিছন থেকে নড়াচড়া করতেছে। এটা নাম বললে হয়তো আমাকে আজকে রাতের মধ্যে গুম করে দেওয়া হতে পারে। আমি জানি এরা কারা। এই রাষ্ট্রকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে কারা। যদি প্রশাসন আমাকে নিশ্চয়তা দেয়, আমি জাতির সামনে ওদের নাম প্রকাশ করে দিব। আপনি কি মনে করেন ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থার ভিতরে এবং প্রশাসনের ভিতরে এখনো কিন্তু হিন্দুত্ববাদের বীজ বলবৎ রয়েছে। এদেরকে যদি ওই চেয়ার থেকে না সরানো হয়, এই রাষ্ট্রের জন্য আরেকবার বিপদ দিয়ে আসতেছে ঘূর্ণিঝড়ের গতিতে, আমি আশঙ্কা করছি। ভাই, অন্তর্বর্তীকালীন সরকার না, সারা পৃথিবীর সবাই চাইলো যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয়, আপনার আনার কোনো ক্ষমতা নাই। কারণ জাতিসংঘ, এই যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যে দাতা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব, ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশ্মন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই। কিয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না। মুসলমানের উপকার করার জন্য আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন, যেটার নাম ইমাম মেহেদি, এবং ঈসা নবী শেষ সময় আসবেন, তখন যদি মুসলমানের মুক্তি হয়। অতএব এই যে জাতিসংঘের মহাসচিব সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে। আদৌ কি ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটা বন্ধ হয়েছে? তার মানে জাতিসংঘের যে মহাসচিব, উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না। আমি ডোনাল্ড ট্রাম্প বুঝি না, জো বাইডেন বুঝি না। পশ্চিমারা যেখানে স্বার্থ সেখানেই তারা কখনো আপনার আমার উপকার করবে না। এই ডোনাল্ড ট্রাম্প যেখানে স্বার্থ সেখানে, জো বাইডেন যেখানে স্বার্থ সেখানে। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় কেন? ওরা কি আপনার আমার উপকারে এসেছে আগে? কখনো কি আসবে? কেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনারা ওই যে ভালো কিছু প্রত্যাশা করেন? ডোনাল্ড ট্রাম্প যদি ভালো কিছু করে সেটা ফ্রান্সের জন্য করবে, ইতালির জন্য করবে, তিনি পশ্চিমা বিশ্বের জন্য করবে, আপনার জন্য আমার জন্য করবে না। কারণ আমরা বিশ্ব নবীর সৈনিক, আমরা ডোনাল্ড ট্রাম্পের সৈনিক না।
আমরা আল্লাহর সৈনিক, আমরা কোরআনের সৈনিক। ডোনাল্ড ট্রাম্প কোরআনের বিপক্ষের সৈনিক, সে কখনো আমাদের পক্ষে কাজ করবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন সেটিকে আমার কাছে মনে হয় সেটি তাদের রাজনৈতিক অবস্থান তারা পরিষ্কার করার চেষ্টা করেছেন এবং স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দল রাজনৈতিক বক্তব্য দিবে। তবে এবং তার কথার সাথে আমি যেটি দেখেছি যে তিনি স্বাভাবিকভাবে রাজনৈতিক দল বিভিন্ন ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলবেন এবং জনগণ এবং তাদের দলীয় যে স্ট্যান্ড রয়েছে সেগুলো দুটার মাঝামাঝি অবস্থানে সবসময় রাজনৈতিক দলগুলো থাকতে চায়। তো সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে আমি অনেকাংশেই একমত পোষণ করছি এবং একই সাথে নাহিদ ইসলাম যে বক্তব্যগুলো দিয়েছেন এই বিষয়গুলো অনেকখানি কনসার্নিং আমাদের জন্য, যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে, এবং এই যে পাল্টাপাল্টি যে অবস্থান দুটি পক্ষের সেটি আসলে আমাদেরকে ভাবায় যে আসলে ভবিষ্যৎ রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে। আমরা যেই 24-এর গণ অভ্যুত্থানে আমরা যেভাবে রক্ত দিয়ে যে সরকার আসছে সেই সরকারের মাধ্যমে আমরা কি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাদেরকে যেভাবে আমরা আসলে সহযোগিতা করতে চেয়েছিলাম সেই জায়গাতে আমরা কিন্তু অনেকখানি হতাশ হয়েছি তাদের বিগত দিনের কর্মকাণ্ডে। সুতরাং আগামী দিনের রাজনীতিতে এই সরকার কতখানি ম্যান্ডেট বাস্তবায়ন করতে পারবে জনগণের হয়ে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের যেই পথ চলা সেই পথ চলায় তারা কতটুকু অটুট থাকতে পারবে সেই জায়গাগুলোতে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। এবং আমি এই যে রাজনৈতিক যে বিভাজন, নানান পক্ষের নানান অবস্থান, এই জায়গাগুলোতে আসলে এই সরকারের অবস্থান কি হবে সেটিও স্পষ্ট করা দরকার। আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই বিদ্যমান সরকারের বাইরে চলে যেতে হবে স্বাভাবিকভাবে, না হলে কিন্তু এটি পক্ষপাতিত্বের জায়গা কিন্তু সৃষ্টি হবে এবং ক্ষমতা কুক্ষিগত রাখার যে প্রক্রিয়াগুলো আমরা বিগত দিনে দেখেছি, যে কালচারটি আমরা দেখেছি সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে। সুতরাং নতুন দ্বারা রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেভাবে চাই এবং যে আকাঙ্ক্ষা এই দেশের মানুষের, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে আমি মনে করি যে সকলের সাথে একটি যৌক্তিক আলোচনার মাধ্যমে সকলকে নিয়ে পথ চলে। এবং আরেকটি বিষয় এখানে খুব কনসার্নিং আমার কাছে মনে হয়, আপনি দেখেন এই যে পাল্টাপাল্টি অবস্থানের কারণে একটি দেশে যদি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয় সেটির দায়ভার কিন্তু এই সরকারকেই নিতে হবে এবং রাজনৈতিক কারণে যদি সাধারণ মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে বিগত দিনে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেটি কিন্তু আবার নতুন করে জন্ম নেবে। সুতরাং আমরা চাই না এই যে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান কিংবা এই যে উপদেষ্টা মণ্ডলীদের নানান বিরূপ প্রতিক্রিয়া। এবং আপনি দেখবেন যে গতকালকে আপনার নাগরিক কমিটির যে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা দেখলাম যে তিনি এমন একটি দায়িত্বশীল জায়গায় থেকে যারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, তারা আমরা দেখলাম যে মুজিববাদের সাথে জিয়াবাদের তুলনা পর্যন্ত তিনি করলেন, অর্থাৎ মুজিবের সাথে জিয়াউর রহমানের শাসনামলকে তিনি যেভাবে তুলনা করলেন সেখানে কিন্তু আমরা অনেকখানি হতাশ হয়েছি। এবং আমাদের সাথে আমরা দেখলাম যে অনেকের সাথে আমাদের কথা হয়, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অনেক মহলে কিন্তু তাদের এ ধরনের বক্তব্যে কিন্তু আসলে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সুতরাং এটি অত্যন্ত দুঃখজনক যে এই যে রাজনৈতিক বিভাজনের যে জায়গাটি যারা আসলে মুছে দিবেন কিংবা যারা একটি সুস্থ ধারা রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাদের মধ্য থেকে যদি বৈষম্যমূলক বক্তব্য আমরা দেখি তাহলে আসলে আমরা সহ এই জাতি আসলে এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। জুলাইয়ের 3 তারিখ থেকে মাঠে ছিলাম, হ্যাঁ। তো 5 আগস্ট আমার যাত্রাবাড়ির উপর দিয়ে গেছে। আমি মূলত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওখানে ছিলাম। তো যাই হোক, আজকের বিষয়টা বলি। আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আপনারা জানেন যে আজকে থেকে আরও শুনলাম যে 7 তারিখে নাকি জনাব শারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন। তাহলে এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল।
আচ্ছা, আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে, যাদের হাতে মানুষের অনুদান দেওয়া, সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায়, সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কিভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? এটি আমার কাছে, আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন, আমাদের সাহায্য করেন, আমাদের চিকিৎসা টাকা দেন। তা যাদের কাছে এই বন্যায় অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য, অনুদানের জন্য যে 12 কোটি 13 কোটি টাকা দেওয়া হলো, সেই টাকাটাই তো তারা পায় না। সেই টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই। তারা অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি, টাকাগুলো আছে কোথায় আছে, টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে। তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে, এই ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য, তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে? আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো মানে কাদের টাকা? এটা তো জনগণের টাকা। আজকে একটা অভ্যুত্থানে যারা, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সহযোগিতার জন্য এই টাকাগুলো দেওয়া হয়েছিল। টাকাগুলো আসলে কোথায়? কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে? তাদের চিকিৎসার অবস্থা কি? আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কারা মারে? আহতরা কিভাবে মারে? ঢাকা মেডিকেলে ভর্তি আহতরা কিভাবে মারে? আসলে আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো, বা কার কাছে এই দাবিগুলো করা, বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি, বা টাকাগুলো আসলে কি হচ্ছে, এটাই বুঝতে কিন্তু বাকি নেই সেই জিনিসটা। এটা এখন আসলে ওইভাবে, এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না, কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি। আজকে আমি যদি বলি যে আপনি যদি ছোট থেকে একটা ভালো একটা হাই ফ্যামিলি থেকে বড় হয়ে আসেন, যদি আপনার ছোট থেকে অভ্যাস হয় যে ছোট থেকেই আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, তখন বড় হইলে আপনি যদি জেলে যান, হাজতে যান, বা একটা সময় যদি আপনাকে সেই খাবারগুলো কমিয়ে একটা নিম্নমানের খাবার দেয়, কিন্তু আপনি খেতে পারবেন না। আজকে দেখবেন আজকে আমরা দেখতেছি যে 3 লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি 26 বার 27 বার হেলিকপ্টারে চলেন। মানে 3 লাখ টাকার কম্বল বিতরণে 20 লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার ভাড়া বাবদ। তো তারা তো নিজেরাই এখন আরাম আয়েশ এত কিছু, মানে এসি রুম, নতুন যে একটা জৌলস, যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রী উপদেষ্টা। তো এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে, আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। তারা আমাদের সাথে পুরো একটা প্রতারণা করছে। আমরা তো যেটা একটি কোটা ছিল, সর্বপ্রথম আন্দোলনটা ছিল কোটা, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই কোটার বিপক্ষে আমরা ছিলাম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, এবং কঠোর অবস্থানে ছিলাম। সর্বপ্রথম যখন বাংলা ব্লকেট হয় এই যে গুলিস্তানে, তখন তো এই যে এখানে সাবেক সেনাপ্রধানের মেয়ের জামাই পল্টন, ওই পল্টন মোড়ের ওই পারে তার গাড়ি আটকানো, তিনি এখানে এসে হুঙ্কার দিলেন। তখন সারজিস আলম ভাইয়ের নেতৃত্বে এখানে আমরা আন্দোলন করছি। তো তারা তখন কিন্তু কোটার সময় কিন্তু কি ছিল, তখন তো স্লোগান ছিল এরকমের যে 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। কিন্তু তারা পরিস্থিতি আসলে কোথায় এসে দাঁড়ালো? আজকে তারা যেই একটা ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার উচ্চ শিখরে চলে গেল, এখন বলে কি যে 71 বলে কিছুই নেই। এটাও আমরা শুনেছি, 71 বলেও কিছু নেই, তারা 71 অবমাননা করা হচ্ছে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে আছি, আমার নাম ইমরান হোসেন রাজ। না, আমার পরিবারে কেউ আহত নয়। আমি নিজেই শুধু মানে এটার সাথে আমি 3 তারিখ থেকে মূলত আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিলাম। না, ভিন্ন রকম ভাবনা আসছে এটাই যে আমি প্রতারিত হয়েছি। আমি একজন প্রতারিত হয়েছি, আমি এটা বলতে পারি যে আমি প্রতারিত হয়েছি। তাদেরকে সাপোর্ট করে, সমর্থন করে আমি প্রতারিত হয়েছি। নেক্সট টাইম অন্তত পক্ষে এই মুখগুলো, এই লোকগুলো তো ডাকলে পর কখনো পাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন, এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, হঠকারী এমন কিছু করা যাবে না যাতে করে দেশে আবার নৈরাজ্যের সৃষ্টি হয়। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব,
এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেবো, এটা হয় না। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন ডেকে না আনি। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব, তো অনেক ত্রুটি তো তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, তো হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। এই জন্যই আর পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। একই দিন দুপুরে যশোরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা 200 আসনে জয়ী হলেও এককভাবে নয়, গঠন করা হবে জাতীয় সরকার। আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আজকে ফেলে দেবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে। তো বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমির খসরু বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দর্শক, বাংলাদেশের এরকম সমস্যা হচ্ছে বর্তমান সময়ে, আর এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো খুব হর্নি হয়ে আছে যে কখন এই দেশের ক্ষমতা ডক্টর ইউনূস ছেড়ে দেবে এবং তারা এই সরকারের আসনে বসবে। সন্দেহবাস, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য? আসলেই মিজানুর রহমান আজহারী যে কথাটা বলছেন, একদল খাইছে আর একদম খাওয়ার জন্য রেডি রয়েছে, এই কথাটা কি তিনি আসলে প্রমাণ হচ্ছে যে তিনি আসলে সত্যি কথা বলছেন? এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।